আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ। আগামীকাল থেকে সারা বাংলাদেশে সাধারণত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক স্কুলগুলোতে। তো তাদের বাংলা বইয়ে অনেকগুলো টপিকস আছে, গ্রামারের টপিকসগুলো। তো আমি আমার সকল শিক্ষার্থীদের জন্য আমার ভিডিওটা করা। আমার ইউটিউব চ্যানেল জিহাদ কোচিং সেন্টার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো, তোমরা সাথে সাথে নোটিফিকেশন পাবা। আর আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, শুধু বাংলা না, ইংলিশ, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, গণিত সাবজেক্টগুলো আছে, দেওয়ার চেষ্টা করবো। তো আমি এখানে লিখে নিয়েছি যে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আজকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাক্য, যোজক, নির্দেশক, বচন, শব্দদ্বিত্ব, উপসর্গ, অনুসর্গ, এছাড়া সমুচ্চারিত শব্দ আছে। আমি অন্য আরো যে পাঠগুলো আছে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি প্রথমেই আলোচনা করতেছি বাক্য। আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখাবো যে কি নিয়মে করলে বা কিভাবে করলে আপনারা এখান থেকে মার্কগুলো ক্যারি করতে পারবেন বা এমসিকিউ গুলো সমাধান করতে পারবেন। তো বাক্য কাকে বলে এটা আমি লিখি নাই, কারণ সকল স্টুডেন্টরাই জানো বাক্য কাকে বলে। কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে, সম্পূর্ণ একটি অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাক্য। বাক্যকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়। দেখো, ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর মধ্যে পাঠের মধ্যে আছে বাক্যকে দুইটা ভাগে ভাগ করা হয়। অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, কিন্তু যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের বইয়ে 4 প্রকার আছে। এক প্রকার অর্থাৎ প্রার্থনামূলক যে বাক্যটা আছে এটা নাই। তো নরমালি বাক্য হচ্ছে 5 প্রকার, আর গঠন অনুসারে বাক্য হচ্ছে কত? 3 প্রকার। একটা হচ্ছে বিবৃতিমূলক, প্রশ্নসূচক, অনুজ্ঞাসূচক, প্রার্থনামূলক, আবেগসূচক। এরপর গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তো আমরা এই জায়গাটা নিয়ে আলোচনা করি। এই পাঠটা ষষ্ঠ থেকে সপ্তম, অষ্টম, নবম সবগুলো ক্লাস এই পাঠটা আছে। তো সরল বাক্য, যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। অর্থাৎ যে বাক্যে একটা মাত্র সাবজেক্ট, ইংলিশে বলা হয় সাবজেক্ট, বাংলা বলা হয় কর্তা, আর ইংলিশে বলা হয় ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এটাকে বলা হয় সরল বাক্য। যেমন আমি যদি বলি আমি ফুটবল, তাহলে সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নাই, তাহলে আপনার অর্থগুলো বুঝতে পারে নাই। কারণ আমি কি ফুটবল, মানুষ কি করে ফুটবল খেলে। যদি আমি বলতাম আমি ফুটবল খেলি, তাহলে কথাটা সম্পূর্ণ প্রকাশ পাইতো, তাহলে কথাটা আমার বাক্যটা ঠিক হইতো। তাহলে যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন রহিম বই পড়ে। এরপর দেখেন জটিল বাক্য, যে বাক্যে একটিমাত্র প্রধান বাক্যাংশ এবং একটি একাধিক অধীন বাক্যাংশ। আমি আবার বলছি, যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ মানে একটা বাক্যের প্রধান একটা অংশ থাকবে এবং একাধিক অধীন, হ্যাঁ মানে পরাধীন, ইংলিশে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ প্রধান বাক্যাংশ, আর সাবঅর্ডিনেট ক্লোজ মানে হচ্ছে অধীন বাক্যাংশ থাকে তাকে জটিল বাক্য বলে। যেমন তুমি যদি আসো আমি যাব। এই কমপ্লেক্স সেন্টেন্স গুলো বা জটিল বাক্যগুলো মনে রাখার জন্য আপনাকে যে শব্দগুলো মনে রাখতে হবে সেই শব্দগুলো আমি লিখতেছি, আপনি একটু ভালো করে লক্ষ্য করেন। আপনি মনে রাখবেন যে কি থাকতে পারে, যে, যেন, যিনি, যিনি, তিনি, যাতে, তাতে, যখন, তখন, যদি, যদিও, যদিও। আপনি এই শব্দগুলো মনে রাখতে পারেন। যদি, যে, যেন, যিনি, তিনি, যাতে, তাতে, যখন, তখন, যদিও, এই শব্দগুলো যদি থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়, বাংলায় বলা হয় জটিল বাক্য। এই জটিল বাক্যগুলো, যদি তুমি আসো আমি যাব, অর্থাৎ একটা স্বাধীন বাক্যাংশ, একটা হচ্ছে অধীন বাক্যাংশ থাকে। তো এরপরে আপনার আলোচনা করব যৌগিক বাক্য নিয়ে। আমি বাক্যটা লিখি নাই। যৌগিক বাক্য হচ্ছে যে বাক্যে একাধিক সিম্পল সেন্টেন্স থাকে আর এগুলো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এন্ড, বাট, অর, ইয়েট ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় এবং, অথবা, অথচ, কিন্তু, নতুবা, এই জিনিসগুলো। অর্থাৎ যৌগিক বাক্যটা মনে রাখার জন্য আপনি এই শব্দগুলো মনে রাখবেন। যদি যৌগিক বাক্যটা মনে রাখতে চান সেটা হচ্ছে এবং, অথবা, অথবা, কিন্তু, কিন্তু, নতুবা। তাহলে এবং, অথবা, কিন্তু, নতুবা, এই শব্দ পাঠগুলো আপনার পাঠগুলোতে থাকবে। অর্থাৎ এখানে থাকলে আপনার কি হবে, এটা হচ্ছে যৌগিক বাক্য। অর্থাৎ এই বাক্যগুলো হচ্ছে কি যৌগিক বাক্যের উদাহরণ। তো আমি বাক্য সম্পর্কে এই জায়গাটা ক্লিয়ার করেছি।
এখন আপনাকে দেখাচ্ছি বিবৃতিমূলক বাক্য, যে বাক্য দ্বারা সাধারণত কোনো কিছু বর্ণনা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ যেমন আমি ভাত খাই, এই নর্মাল সেন্টেন্স, আপনি জানেন অ্যাসার্টিভ সেন্টেন্স ইংলিশে বলা হয়। আর প্রশ্নসূচক বাক্য, যে বাক্য দ্বারা কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাওয়া হয় বা প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাংলায় বলা হয় প্রশ্নসূচক বাক্য। যেমন আপনি কি চান, আপনি কোথায় যেতে চান, আপনি কিসে পড়েন, আপনার বয়স কত। তারপর অনুজ্ঞাসূচক বাক্য মানে হচ্ছে ইংলিশ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, প্রস্তাব ইত্যাদি বোঝায়, সেটাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। যেমন আমার একজন ডাক্তার ডাকো, আমাকে তুমি ভিতরে আসো। অর্থাৎ এই পাঠগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। আর প্রার্থনামূলক বাক্য হচ্ছে অপটেটিভ সেন্টেন্স ইংলিশে বলা হয়, বাংলায় মানে হচ্ছে প্রার্থনা বা আশীর্বাদমূলক বাক্য, যে বাক্য দ্বারা সাধারণত কারোর জন্য দোয়া বা প্রার্থনা করা হয় সেটা হচ্ছে প্রার্থনামূলক বাক্য। আবেগসূচক বাক্য মানে যে বাক্য দ্বারা মনের আবেগ, দুঃখ, ঘৃণা ইত্যাদি প্রকাশ করা সেটা হচ্ছে আবেগসূচক বাক্য, ইংলিশে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। সি তুমি এত খারাপ, ঘৃণা প্রকাশ করা বা আনন্দ প্রকাশ করা, ওহ আমরা খেলায় জিতেছি, এই পাঠগুলো আপনাদের থাকে। তো এখন আপনাদের সামনে নিয়ে আলোচনা করব, হ্যাঁ, যোজক, নির্দেশক, বচন, এই পাঠগুলো কি কি, এই জায়গাগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। যারা আগামীকাল পরীক্ষা দিবে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, তোমাদের অবশ্যই উপকারে হবে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছো বা সবাইকে অনুরোধ করবো আমার ভিডিওটা একটু, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার জন্য। তো আপনাকে থেকে দেখাচ্ছি যোজক, এই জিনিসটা একটু বুঝি। যোজক জিনিসটা কি? যোজক অর্থাৎ এর মধ্যে থাকতে পারে উ, এবং, কারণ, কারণ, অথবা, অথবা, কিংবা, ডাইরেক্ট কথা অব্যয়সূচক যে শব্দাংশগুলো আছে সেগুলো হচ্ছে যোজক। অর্থাৎ যে সকল শব্দ দুইটি বাক্যকে সংযুক্ত করে সেটাই হচ্ছে কি যোজক, সেটাই কি যোজক। এগুলো হচ্ছে, এরপর দেখাচ্ছি আপনাকে নির্দেশক। নির্দেশক শব্দটা ইংলিশে বলা হয় আর্টিকেল, বাংলায় বলা হয় নির্দেশক। নির্দেশক গুলো কোনগুলো দেখো, নির্দেশক, নির্দেশক মানে হচ্ছে টা, টি, খানা, খানি, গুলা, গুলু, গুলু ইত্যাদি। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে টা, টি, খানা, খানি, গুলা, গুলু ইত্যাদি যুক্ত হয়ে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে বোঝায় তাকে বলে পদাশ্রিত নির্দেশক। আমি যদি বলি আমার একটা কলম আছে, তাহলে এটা অনির্দিষ্ট, কারণ হচ্ছে এই পদাশ্রিত নির্দেশকটা একটা অনির্দিষ্ট, কারণ এখানে একটা কলম বলতে সবারই কিন্তু কলম আছে, কোন কালারের কোন বর্ণের এগুলো ইন্ডিকেট করা নেই। আমি যদি বলি এই কলমটি আমার, তখন এই কলমটি নির্দিষ্ট করে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে পদাশ্রিত নির্দিষ্ট নির্দেশক। এরপর আপনার আছে বচন। বচন মানে কি, এই জিনিসটা একটু ইন্ডিকেট করি। বচন মানে হচ্ছে, বচন এটার মানে হচ্ছে সংখ্যার ধারণা, সংখ্যার ধারণা। বচন মানে হচ্ছে সংখ্যার ধারণা, ধারণা। অর্থাৎ যে সকল শব্দ দ্বারা সংখ্যার সঠিক ধারণা বা তথ্য দেওয়া হয় তাকে বলা হয় বচন। বচন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক বচন আর হচ্ছে বহু বচন। অর্থাৎ কোন একটা বস্তুর পরিমাপকে প্রকাশ করা। আপনারা বচন সম্পর্কে ভালো ধারণা আছে, মেইন বইটা একটু ভালো করে ফলো করবেন। যেহেতু আমি ভিডিও করতেছি তাহলে আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করতেছি উত্তর দেওয়ার জন্য। শব্দদিত্য, শব্দদিত্যটা একটু বুঝি, এই জিনিসটা কি? শব্দদিত্য, শব্দদিত্য মানে হচ্ছে কোন শব্দ, একই শব্দ দুইবার উক্ত হওয়া। উক্ত হওয়া মানে বলা, একই শব্দ। যেমন আমার জ্বর, জ্বর লাগছে, মানে জ্বর একটা শব্দ, জ্বর আরেকটা শব্দ যোগ করলাম, তাহলে প্রথম শব্দ জ্বর দিয়া যা বোঝাচ্ছে পরেরটা দিয়ে কিন্তু একই শব্দ ইন্ডিকেট করতেছে না। যেমন আমি যদি বলতাম আমার জ্বর, তাহলে জ্বর আসছে। আর আমি যদি বলি জ্বর, জ্বর লাগছে, মানে জ্বর আসে না একটা ভাব। আর আমি যদি বলি অর্থাৎ আরো অনেকগুলো শব্দ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ শব্দদিত্য মানে হচ্ছে কোন একটা শব্দ দুইবার উক্ত হওয়া। আপনারা যেমন সে হি করে হাসছে, বা হু করতে, শন শন করে বাতাস বইছে, শন এটা একটা শব্দ, যার সাথে যদি আরেকটা শব্দ শন লাগাই তাহলে এটা কি কথা হয়? অর্থাৎ প্রাধান্য বোঝাবে। এখন এই শব্দদিত্য আছে অনুকরণ দিত্য, অনুকরণ দিত্য, ধনাত্মক দিত্য, অর্থাৎ তিন প্রকার আছে। এগুলো আপনার বই আছে, আলোচনা করে নেবেন। এরপর আছে উপসর্গ এবং অনুসর্গ। এই পার্টটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। উপসর্গ জিনিসটা কি? উপসর্গ, স্বর্গ অর্থাৎ উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়পদ, অর্থাৎ যাদের কোনো নির্দিষ্ট কোনো অর্থ থাকে না। যদি আমি একটা জিনিস দেখেন তো, আমি একটা শব্দ লিখি, এখানে আমি একটা শব্দ লিখলাম হার, কি লিখলাম? হার। এটার কিন্তু নির্দিষ্ট অর্থ আছে। এখানে আমি কিছু শব্দ লিখলাম যাদের কোনো অর্থ নাই, যেমন আলেক্সি, এর কোনো অর্থ নাই। আয়ের সাথে যদি হার লাগাই কি হয়ে যাবে? আহার, খাবার,
এটার সাথে যদি প্র লাগাই দেয় কি যাবো প্রহার, এটার সাথে যদি বি লাগাই কি যাবো বিহার, এটার সাথে যদি উপ লাগাই কি যাবো উপহার, এটার যদি সম লাগাই কি সমহার, সমহার যদি সং লাগাই কি সংসার। তাহলে এখন দেখেন তো এটার সাথে এই যে একটা শব্দ, এদের কোনো অর্থ নাই, এদের কোনো অর্থ নাই, কিন্তু এরা কোনো শব্দের সামনে যুক্ত হলে, কোন একটা শব্দের সামনে যুক্ত হলে অর্থ প্রকাশ করে। যেমন দেখেন তো হার কোনো, আমি আবার আপনাদেরকে, হার কোনো অর্থ নাই, কিন্তু এটার সামনে যদি আজব, সরি হারের অর্থ আছে কিন্তু আয়ের কোনো অর্থ নাই, আমি আটা যদি সামনে যোগ করে দিয়ে যাবো আহার, সে কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে, কিন্তু একা কিন্তু কোনো আয়ের কোনো অর্থ নাই। অর্থাৎ যে সকল শব্দগুলোর কোনো নিজস্ব কোনো অর্থ নাই, অর্থাৎ অর্থ সৃষ্টি করতে পারে, তারাই হচ্ছে উপসর্গ, ইংলিশে বলা হয় প্রিফিক্স। এটা আপনারা বই আছে, ভালো করে একটু দেখে নেবেন। এরপরে আপনারা দেখেন, আমি অনুসর্গটা নিয়ে একটু আলোচনা করতেছি। অনুসর্গ জিনিসটা কি? অনুসর্গ, অনুসর্গ অর্থাৎ যে সকল শব্দ বিশেষ্য বা নাউন অথবা সর্বনামের পরে বসে, যে সকল শব্দ বিশেষ্য বা সর্বনামের পরে বসে বাক্যের সম্পর্ক স্থাপন করে বা বাক্যের অর্থকে ইন্ডিকেট করে, তারা হচ্ছে অনুসর্গ। আর অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। আর অনুসর্গগুলো সাধারণত বিশেষ করে বাংলা দ্বিতীয়ের ক্ষেত্রে আপনাদের একটা কারক এবং বিভক্তি করতে যখন আছে বিভক্তি, এগুলো হচ্ছে বিভক্তি। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, এরা। আমি যদি বলি মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, এটা বাক্য লিখলাম, মন দিয়ে করো, করো সবে বিদ্যা উপার্জন, বিদ্যা উপার্জন জন। এখানে দেখেন তো এ দিয়ে, এটা একটা বিভক্তি। তাহলে মন, এটা হচ্ছে নাউন বিশেষ্য, এই বিশেষ্যর দেখেন তো পরে যুক্ত হয়েছে। আমি বলছি যে সকল শব্দ বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয়ে নতুন অর্থ সৃষ্টি করে বা অর্থ পরিবর্তন করে, তারা হচ্ছে অনুসর্গ। এখানে দিয়ে, দ্বারা, দিয়া, কর্তৃক, এই শব্দগুলো হচ্ছে অনুসর্গ। তো আমি যেহেতু আগামীকাল পরীক্ষা, আমি চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে প্রশ্নগুলো সমাধান দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো কথা থাকে আপনারা আমার অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।